চোখের সামনে ব্রাইডের এই রূপ দেখে আমি তো বিশাল ভয় পেয়ে গেছিলাম। প্রথম ভয়টা ছিল যে ওকে হয়তো আমি ওর মনের মতো একদমই সাজাতে পারবো না, আর সেকেন্ড ভয়টা ছিল সময়ের। বলছি কি হয়েছিল সেদিন। আমাকে এভাবে দেখে আবার তোমরা ভয় পেয়ে যেও না, কারণ তখন বাজে ভোর 4টে, আর ছিল কনকনে ঠান্ডা, শীতকাল, ফেব্রুয়ারি মাস তখন। আর এখন যা গরম, উফ বাপরে বাপ, এই ভিডিওগুলো দেখলেই যেন শান্তি পাই। তখন আমার ব্রাইড ছিল সুস্মিতা, অন্ডালের পাণ্ডবেশ্বরে ছিল ওর লোকেশন। এই যে ওর এই বেস দেখে সত্যি সত্যি আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম। ভয়টা ছিল যে ও কখন আমার কাছে সবকিছু ক্লিন করে আসবে, কারণ ঘন্টা খানিকের ব্যাপার ও যেইভাবে ছিল। প্রথমত ওর এইভাবে আসা, যেটা আমাকে ভীষণ টেনশন দিয়ে দিয়েছিল। আর সেকেন্ড হচ্ছে আমার বাড়ি ফেরা। তোমরা অনেকেই জানো আমি যে কোনো লোকেশনে নিজে একাই যাই, কোনো এরকম অ্যাসিস্ট্যান্ট আমার সঙ্গে কিন্তু থাকে না। মাঝে মাঝেই বাবা থাকে, কিন্তু বেশিরভাগ সময়টাতেই আমি একাই ট্রাভেল করি। এটা দেখে অনেকেই আবার আমাকে সাহসের পরিচয় দিয়েছে, আবার অনেকেও বলেছে যে দিদি তুমি সাথে কাউকে একজন নিয়ে যাও, কারণ রাস্তাঘাটে অনেক রকমেরই তো অসুবিধা হয়। আর সত্যি কথা বলতে দূরের লোকেশন গেলে একটু একটু আমার ভয়ও হয় বাড়ি ফেরাটা নিয়ে, না জানি কখন কতটা দেরি হতে পারে, কারণ সবাই তো সব টাইমের ভ্যালিউটা দিতে বোঝে না। তো যাই হোক, আমার কিন্তু বেশিরভাগ রাইডই খুব 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 পাঞ্চুয়াল থাকে। আর কি অবস্থা, এই চুল আমি কিন্তু কিছুতেই ঠিক করতে পারবো না। দেখি একটু ভালো করে দেখি চুলটাকে, কোনো অ্যাডভান্স হেয়ারস্টাইল ভুলে যাও, বেসিকও হবে না এটা দিয়ে। আচ্ছা কেমন কেমন করবে বলো? তোমার মতো। দেরি করে এসে তোমার মতো গান হয় না, চুলটা তবুও তার মধ্যে একটু সুন্দর করে দিও, তুমি সুন্দর করো। আচ্ছা ম্যাজিক জানি তাই না, ঠিক আছে। মেকআপটা যদিও পুরোপুরি তুলে ফেললেও কিন্তু চুলের অবস্থা ছিল ভীষণ শোচনীয়। আর তার উপর আজকে ছিল রিসেপশন হেয়ারে আমরা কত রকম স্টাইলিং করে থাকি, কিন্তু ওরটা দেখো আমি কি স্টাইলিং করব বা কিভাবে মেকআপটা করে ওকে ওর স্পেশাল দিনটা ওকে হ্যাপি দেখাবো, সেই নিয়ে আমার ভীষণ টেনশন চলছিল। প্রত্যেকটা টিস্যু, একের পর এক টিস্যু আমার শুধু ভিজে যাচ্ছিল ওর সিঁদুরে। কিছুতেই আমি পুরো মাথাটা ওর ক্লিন করতে পারিনি, আর আমার হাতে বারবার লেগে যাচ্ছিল, যার কারণে আমি একটা গামছা দিয়ে ওর মাথাটাকে একটুখানি আটকে রাখার চেষ্টা করেছি, যাতে কালারটা পুরো সারা জায়গায় ছড়িয়ে না যায়। তা যাই হোক, মেকআপটা তো মনের মতো করার চেষ্টা করছিলাম, কিন্তু হেয়ার স্টাইল নিয়ে আমি ভীষণই ভয়তে ছিলাম। হেয়ার স্টাইল আমি জানি একদম ঠিকঠাক হবে না, আর সেটা ভেবেই ওকে বুঝিয়েও আমি মেকআপটা শুরু করলাম। আর ওর কি দোষ বলো, আমাদের তো পূর্বপুরুষ থেকেই দেখে আসছি বিয়ের পরে নাকি 7-8 দিন শ্যাম্পুই করা যায় না। আর আমি সত্যি সত্যি এই নিয়মটা চাই না। এখন ব্রাইডাল মেকআপ দেখবে অনেক উন্নত আগের থেকে, কিন্তু মানুষ এখনো যেন উন্নত বা আধুনিক হতে পারেনি সময়ের সাথে সাথে। অনেকেই আছে, অনেক বাড়ির একটু আন্ডারস্ট্যান্ডিং হয় যারা শ্যাম্পু করতে দেয়, আবার অনেক বাড়িতে ভীষণ রিচুয়ালসের কারণে কিন্তু ব্রাইডদের বা বউদের শ্যাম্পু করতে দেয় না বিয়ের পর। এর ফলে সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে চুলটা মনের মতো করে একদম বাঁধা যায় না, একদম পেতে থাকে, ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। তার কারণ কিছুটা আমরাও আছি, কারণ আমাদের চুলে হেয়ার স্প্রে না ইউজ করলে চুলটা আবার ঠিকঠাক ম্যানেজ করা যায় না। আবার বিয়ের কিছু রিচুয়ালসের জন্য কিন্তু চুলটা পুরো বরবাদ হয়ে যায়। তাই আমি বলবো যারা একটু মনের মতো একটু স্পেশাল হাতের ছোঁয়া পেতে চাও নিজেদের আর্টিস্টদের কাছ থেকে, অবশ্যই তাদের রেকমেন্ডেশনগুলোকে একটু মাথায় রেখো, একটু নিজের দিনগুলোকে স্পেশাল যাতে আরো হয়ে ওঠে সেই দিকটাও নজর রেখো। সুস্মিতার মেকআপটা মোটামুটি আমি কমপ্লিট করেছি, এর মধ্যে বেচারি ঘুমিয়েও গেছে। তো যাই হোক, কলকা লিপস্টিক পরানোর পর এবার পালা আসে যুদ্ধ জয় করার। হ্যাঁ, চুলটা আমার কাছে এক প্রকার যুদ্ধই। দেখো চিরুনিটাও আমার পর্যন্ত অরেঞ্জ হয়ে গেছে। আমি জানি না কাদের মধ্যে অরেঞ্জ সিঁদুর পরানো হয়, তোমরা যাদের বিয়ের সময় অরেঞ্জ সিঁদুর পরেছিলে তারা কমেন্টে জানিও যে কেন তোমাদের বিয়ের সময় অরেঞ্জ সিঁদুর পরানো হয়। আর এই দেখো আমার ব্রাইড সুস্মিতা, ওকে কেমন লাগছে জানিও। অনেকেই তোমরা খুব পছন্দ করো ওপেন হেয়ারের সাথে, মানে কোনো রকম গয়না থাকবে না, হেয়ার স্টাইল থাকবে না, এই লুক। কিন্তু এভাবে তো আমি ওকে ছেড়ে দিতে পারি না, ওকে একটা সুন্দর হেয়ার স্টাইল তো আমাকে করে দিতেই হবে, যাই হয়ে যাক না কেন। এবার পালা আসে জুয়েলারি পরানোর। জুয়েলারি পরাতে যে আমার কি ভালো লাগে। আর এখানে এক খাট ছড়িয়ে নিয়েছে ও গোল্ড জুয়েলারি, যেটা ওকে পরাতেই হবে। আর এই যে দেখো এই একটা সুন্দর জিনিস, এটাকে কি বলে আমি ঠিক জানি না, এটার হাতের আর্মসের কাছে পরানো হয়। এটা ওর হাজবেন্ড কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে শুধুমাত্র ওর জন্য নিয়ে এসছে। তা আমি বললাম বেশ তো, পরেই ফেলো, আজ পরবে না তো আর কবে পরবে? সবই ঠিক আছে, কিন্তু আমি চাইছিলাম না ওকে এত জুয়েলারি দিয়ে পরাতে। ওর বাড়ির রিকোয়েস্ট ছিল বা কড়া নির্দেশ বলতে পারো যে ওকে সমস্ত জুয়েলারি
জুয়েলারিটা আমাকে পরাতে হবে। তাই তো এই এক ঝাঁক চুড়ি আর এক গা ভর্তি গয়নায় ওকে সাজিয়ে তুললাম। আমার কিচ্ছু করার ছিল না, তোমরা যতই বলো যে অল্প জুয়েলারি পরালেই হয়তো বেশি ভালো লাগতো, দেখো পুরোটা ওর ডিসিশন, ওর ফ্যামিলির ডিসিশন, ও কিভাবে জুয়েলারি পরবে বা কতটা কি পরবে। যদিও আমি সেখানে সাজেস্ট করতে পারতাম, কিন্তু ঠিক আছে, ওর পছন্দ যখন আমারও পছন্দ। বাকিটা তোমরা জানিও আজকে সুস্মিতাকে তোমাদের ওভারঅল লুকে কেমন লাগছে। মাথার ওই সোনার মুকুটটা পরিয়ে যেন সত্যি একটা রাজরানী লুক অটোমেটিক্যালি চলে আসে। তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যেও কেমন হলো আজকের সাজটা। আর এখানে আমার শেষ হলো আজকের সুস্মিতার ওপর রিসেপশন মেকওভারটা। বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যায়, কারণ সেই মুহূর্তে অন্ডাল থেকে কোনো রকম ট্রেন আর ছিল না, তাই আমাকে রানীগঞ্জে আবার আসতে হয়। রানীগঞ্জ থেকে লাস্ট ট্রেনটা ধরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হই। একাই পুরোটা রাস্তা ছিলাম, তাই একটু ভয় হচ্ছিল। যাই হোক, সবাই ভালো থেকো, টাটা সবাইকে।